মর্নিং অল অফ ইউ। আমার সকল ছাত্রছাত্রীদের আন্তরিক ভালোবাসা। এর আগের দিন আমি দশম শ্রেণীর ইউনিট 8 যে লম্ববৃত্তাকার চোঙ অধ্যায়টি রয়েছে, সেই লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে আলোচনা করেছিলাম। যে চোঙ কাকে বলে, লম্ববৃত্তাকার চোঙ কাকে বলে, বা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কত, কটি তল আছে, আয়তন কি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এখন আজকে আমি আলোচনা করতে চাইছি যে এই লম্ববৃত্তাকার চোঙটি যদি নিরেট না হয়ে ফাঁপা হয়, অর্থাৎ এই রকম যদি হয় যে এই একটি লম্ববৃত্তাকার চোঙ আছে যার বাইরের ব্যাসার্ধটা হচ্ছে R1 এবং ভেতরের দিকের ব্যাসার্ধটা হচ্ছে R2, তাহলে বলছে এই যে একটা ভেতরে এই যে ফাঁকা যে চোঙটা তৈরি হয়েছে এইটা আয়তন কত, এই কতটা বস্তু তাতে আছে সেইটা আমাকে আজকে বের করতে হবে। তাহলে আমি যদি এটা বের করতে চাই, আমি আগে এক কাজ করি, এটাকে মনে মনে ভেবে নিই যে এটি নিরেট, এটি ফাঁপা নয়। যদি এটি নিরেট হতো তাহলে R1 যদি ব্যাসার্ধ হয় তাহলে এইটার পুরোটার কতটা আয়তন সেইটা আমি বের করতে পারতাম। এরপর এই শুধুমাত্র মাঝে যেটি ফাঁপা জায়গা, সেই ফাঁপা জায়গাটির আয়তন কতটা সেইটি বের করে নেব। দিয়ে এই টোটাল আমার যে আয়তন বেরিয়েছিল সেইখান থেকে যদি আমি ফাঁপা মাঝখানে যেখানটা ফাঁপা অংশ, সেই ফাঁপা অংশের আয়তনটা আমি বাদ দিয়ে দিই, তাহলে যে অংশটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমার এই যে ফাঁপা চোঙ তার আয়তন। তাহলে ফাঁপা চোঙের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য R1 একক এবং ভিতরে ব্যাসার্ধের দৈর্ঘ্য R2 একক। তাহলে আমি ধরে নিচ্ছি যে চোঙটির উচ্চতা হচ্ছে H একক। চোঙটির উচ্চতা H একক। তাহলে R1 ব্যাসার্ধ বিশিষ্ট চোঙের আয়তন আমরা আগের দিন দেখেছি, চোঙের আয়তন হচ্ছে পাই R²H ঘন একক, যেখানে Rটা হচ্ছে ব্যাসার্ধ, Hটা হচ্ছে চোঙের উচ্চতা। তাহলে এটা হবে পাই R1² H ঘন একক। আর R2 ব্যাসার্ধ বিশিষ্ট চোঙের আয়তন হবে তাহলে পাই R2² H ঘন একক। তাহলে চোঙটায় মোট কতটা ঘনবস্তু রয়েছে না পুরো আয়তনটা, তার থেকে এই হলো যেখানটা ফাঁপা অংশ, এই ফাঁপা অংশ যতটা ভেতরে সেইটাকে এই আয়তনটা বাদ দিয়ে দিলেই আমার এই যে চাকতির মতো যে অংশটা রয়েছে সেই কতটা আয়তন সেটা বেরিয়ে যাবে। অতএব ফাঁপা চোঙের আয়তন, অতএব ফাঁপা চোঙের
স্কয়ার এইচ মাইনাস পাই r2 স্কয়ার এইচ ঘন একক। এটা সমান তাহলে পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইনটু এইচ ঘন একক। তার মানে কি পেলাম না পাই গুণিত r1 স্কয়ার তার মানে বাইরের যে ব্যাসার্ধ তার বর্গ বিযুক্ত r2 স্কয়ার মানে ভিতরের যে ব্যাসার্ধ তার বর্গ গুণিত এইচ। তাহলে ফাঁপা চোঙের আয়তন সমান পাই গুণিত বাইরের ব্যাসার্ধের বর্গ বিযুক্ত ভিতরের ব্যাসার্ধের বর্গ গুণিত এইচ। তার মানে এখান থেকে আমি এটা বলতে পারছি আসলে কি পেলাম যে পাই গুণিত বাইরের ব্যাসার্ধ দৈর্ঘ্য বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য তার বর্গ বিযুক্ত ভিতরে ব্যাসার্ধের দৈর্ঘ্য তার বর্গ গুণিত উচ্চতা এত ঘন একক। এইটি হচ্ছে আমার চোঙের ফাঁপা চোঙের আয়তন বা ফাঁপা চোঙের মধ্যে কতটা ঘনবস্তু আছে এইটি বের করতে পারব এই ফর্মুলার সাহায্যে। এরপর আমরা এই যে ফাঁপা চোঙটা পেয়েছি এই ফাঁপা চোঙের ধরে নিচ্ছি যে এই বাইরের দিক এবং ভেতরের দিক আমি রং করতে চাইছি। তার মানে আমাকে কি দরকার না বাইরের দিকের ক্ষেত্রফল কতটা আছে এবং ফাঁপা চোঙের ভেতরের দিকের কতটা ক্ষেত্রফল আছে এইটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি কি করব না বাইরের দিকে r1 ব্যাসার্ধ আছে, তাহলে r1 ব্যাসার্ধ হলে এই বাইরের দিকে আর এই যদি উচ্চতা হয় তার বাইরের দিকে ক্ষেত্রফল বের করতে পারবো। ভেতরের দিকে ব্যাসার্ধ আছে r2 উচ্চতা এই একই দৈর্ঘ্য, তাহলে তার আমি ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে দুটো ক্ষেত্রফলকে আমি যদি যোগ করে দিই তাহলে বাইরের দিকের এবং ভেতরের দিকের মোট ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এরপর যদি আমাকে বাইরে আর ভেতরের দিকে রং করা কথা বলা হয় তাহলে আমি মোট কতটা ক্ষেত্রফল সেটা বের করতে পারবো। তাহলে বাইরের দিকে আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধ r1 একক, অতএব তাহলে বাইরের দিকে বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল টু পাই r1 h বর্গ একক, 2 পাই r1 ইন্টু h বর্গ একক। আর ভিতরের দিকে পার্শ্বতলে ভেতরের দিকে পার্শ্বতল যেটা তার ক্ষেত্রফল কত বা ভেতরের দিকে যেটা বক্রতল পার্শ্বতল মানে এখানে আমি ধরে নিচ্ছি যে পার্শ্বতল তার মানে এই বক্রতল ভেতরের দিকে যে বক্রতলটা আছে সেটাকে আমি ভেতরের দিকে পার্শ্বতল ধরে নিচ্ছি। তাহলে ভেতরের দিকে যে বক্রতল তার ক্ষেত্রফল কত হবে না 2 পাই r2h বর্গ একক। তাহলে মোট কতটা ক্ষেত্রফল বের হলো বাইরের দিকে যে পার্শ্বতল বা বক্রতল আর ভেতরের দিকে এই ফাঁপাটার ভেতরের দিকে মোট কতটা বক্রতল এই দুটো ক্ষেত্রফলকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি পাবো কি যে বাইরের দিকে এবং ভেতরের দিকে মোট বক্রতলের ক্ষেত্রফল। অতএব বাইরে ও ভিতরের দিকে মোট
বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই r1h প্লাস 2 পাই r2h বর্গ একক। তাহলে 2 পাই কমন নিয়ে নিলে r1 প্লাস r2 ইনটু h বর্গ একক। এই হচ্ছে আমার একটা ফাঁপা বা হলো যে চোঙ, সেই চোঙের বাইরের দিকে বক্রতল এবং ভিতরের দিকে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। এরপর যেটা আমরা করব, যে বলছে ফাঁপা যে চোঙ তার দুটো মুখ খোলা আছে, ফাঁপা চোঙ দুটো মুখ খোলা, এখানে কিন্তু কিছুটা পুরু আছে, তাহলে বলছে এর সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল মানে বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল, ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল, আর এই যে দুটো জায়গা আছে, এই একটা, আবার এই নিচের দিকেও আবার ওইরকম একটা বৃত্তাকার চারটি জায়গা আছে, তাহলে সেই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলগুলোকে বের করে যোগ করতে হবে। তাহলে সেটা পেয়ে যাবো আমি কি না, এটা দুই মুখ খোলা সমগ্র তলের ক্ষেত্রফল। আবার বলছি, তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফল ফাঁপা, দুটো মুখী খোলা আছে, ফাঁপা, মাঝখানটা হলো ফাঁপা আছে, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এই বাইরের যে পৃষ্ঠতল তার ক্ষেত্রফল, ভেতরের দিকে যে ফাঁপা অংশটা তার চারদিকে যে বক্রতল তার ক্ষেত্রফল, উপরের দিকে এই যে চাকতির মতো যে জায়গাটা আছে, তাহলে এই যে জায়গাটা, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল, আবার ঠিক নিচের দিকে ওই একই জায়গা আছে এইটা, তাহলে সেই জায়গাটার ক্ষেত্রফল। এই চারটেকে আমি যদি বের করতে পারি তাহলে হয়ে যাবে ক্ষেত্রফলটা সমগ্র। এখন একটু আগেই আমরা দেখেছি যে বাইরের ব্যাসার্ধ যদি r1 হয়, ভেতরের ব্যাসার্ধ যদি r2 হয়, তাহলে বাইরের এবং ভেতরের বক্রতলের মোট ক্ষেত্রফল একটু আগে আমরা বের করেছি। তাহলে অতএব তাহলে বাইরের ও ভিতরের মোট বক্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে বাইরের ক্ষেত্রফলটা কি পেয়েছিলাম, বাইরের দিকের ক্ষেত্রফলটা কত, 2 পাই r1 h, তাহলে 2 পাই r1 h প্লাস 2 পাই r2 h বর্গ একক। অর্থাৎ আমরা দেখেছিলাম কত, 2 পাই ইনটু r1 প্লাস r2 ইনটু h এত বর্গ একক। তাহলে এটা হচ্ছে আমার বাইরের এবং ভেতরের যে মোট বক্রতলটা, সেই বক্রতলগুলোর ক্ষেত্রফল আমি বের করতে পারলাম। এরপর আমি যেটা বের করতে চাইছি সেটা হচ্ছে এই যে চারটি যে রয়েছে তার ক্ষেত্রফল। তাহলে এইটার ক্ষেত্রফল বের করতে গেলে আমি এটা প্রথমে ধরে নেবো পুরো কোথাও ফাঁপা নেই, পুরোটাই আছে। তাহলে পুরোটা থাকলে এই পুরো জায়গাটার ক্ষেত্রফল কত না, 5r1 স্কয়ার মাইনাস এই যদি যেহেতু এখানটা ফাঁপা আছে, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল কত, যেখানটা ফাঁপা সেই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে 5r2 স্কয়ার। তাহলে 5r1 স্কয়ার থেকে 5r2 স্কয়ার বিয়োগ করে দিলে আমার এই যে চারটিটা এর ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। এখানে যেমন একটা আছে শেপ জিনিস, এখানেও আছে নিচের দিকে, তাহলে 2 গুণিত করে দিলে আমি দুটো দিকেরই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখান থেকে যে বাইরের বৃত্তের ক্ষেত্রফল পাই r1 স্কয়ার বর্গ একক, আর ভিতরে মানে যেখানটা ফাঁপা অংশটা, ভেতরে বৃত্তের ক্ষেত্রফল সমান
পাই r2 স্কয়ার বর্গমূল। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এই যে অংশটা রয়েছে বৃত্তাকার যে চাকতিটা, তাহলে ওই বৃত্তাকার চাকতিটার কতটা ক্ষেত্রফল। অতএব বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল সমান পাই r1 স্কয়ার মাইনাস পাই r2 স্কয়ার বর্গ একক। তার মানে পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার বর্গ একক। এটা এক প্রান্তে ধরো, নিচের দিকে আর একটা চাকতি আছে, তাহলে দুই প্রান্তে মোট চাকতির ক্ষেত্রফল। অতএব তাহলে দুই প্রান্তে মোট চাকতির ক্ষেত্রফল তাহলে 2 পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার বর্গ একক। তাহলে এখন আমার সমগ্র তলের ক্ষেত্রফল কত বেরোলো না, সমগ্র তলের ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফলটা তার সাথে যুক্ত এই ক্ষেত্রফলটা। অতএব দুই মুখ খোলা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল সমান তাহলে 2 পাই r1 প্লাস r3 ইনটু h প্লাস 2 পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার এত বর্গ একক। এই হচ্ছে আমার চোঙটি যদি ফাঁপা হয় এবং দুই মুখ যদি খোলা থাকে তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল বেরোবে। তাহলে আমরা কি পেলাম যে ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, তার আয়তন কত, বাইরের এবং ভেতরের দিকের ক্ষেত্রফল কত, এইগুলো কিভাবে বের করতে হয় সেগুলো আমরা দেখলাম। এরপর লম্ববৃত্তাকার চোঙের আমাদের যে বাস্তবে প্রয়োগ কোথায় সেই সম্পর্কিত কিছু অঙ্ক আমরা করব।